স্যারেরা ক্লিয়ার কি? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা একটা একটা উদাহরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন প্লিজ। আচ্ছা, ধরেন আপনি যদি ধরেন এখানে আমরা দিলাম যে কৃষি যন্ত্রপাতি মানে কৃষির উপকরণ হিসেবে পাকা দালান আছে। আচ্ছা, কৃষি বলতে শুধু আমরা যে ওই আহ, ছোট পরিসরের কৃষককে বোঝাচ্ছে এরকম না, কিন্তু এই কৃষি কিন্তু ব্র্যাকও হতে পারে, এই কৃষক কিন্তু ব্র্যাকও হতে পারে। যেমন আড়ং, সেটা কি কৃষি উপকরণে তারা ব্যবহার করে না দালান? জি করে। বিভিন্ন ধরনের বড় বড় ফার্ম, তারা কি কৃষির উদ্দেশ্যে ব্যবহার করছে না? জি তার মানে কি কৃষি মানে যে ওই যে আমরা গায়ে দেখি যে কৃষি, ওই কৃষি কিন্তু এটা না। এই কৃষি হচ্ছে পরিসর বড়, বিভিন্ন ধরনের ফার্ম, বিভিন্ন ধরনের আলুর প্রজেক্ট যারা করে, বিভিন্ন ধরনের ফিশারিজ যারা করে, সেগুলো কিন্তু এক একটা লিমিটেড কোম্পানির মতোই। ঠিক আছে কিনা? জি আচ্ছা, সেই ক্ষেত্রে বলা হচ্ছে ধরেন আপনি যদি পাকা দালান, আপনি 10% ডিপ্রিসিয়েশন চার্জ করেন, এটাকে চার্জ বলা হয়। হ্যাঁ, যদি সেটা আপনি যদি 10% চার্জ করেন, তাহলে সেটা খরচ তারা মেনে নিবে, বা সেটা অপচয় হিসেবে যে ভাতা আপনি পাচ্ছেন সেটা তারা মেনে নেবে। আপনি যদি 15% চার্জ করেন, তাহলে 5% যে বেশি চার্জ করেছেন, তখন সেটা তারা কি করবে, সেটা ডিজেলাও করে আপনার আয়ের সাথে যোগ করে দিবে। তখন আপনার ইনকাম বেড়ে যাবে এবং আপনার ট্যাক্স বেড়ে যাবে। মানে কৃষির ক্ষেত্রে আপনি ধরেন আপনার একটা অনেক বড় এগ্রিকালচার ইনকাম আছে, আপনি একটা এই যে আপনার শস্যাদি রাখার জন্য, যন্ত্রপাতি রাখার জন্য একটা বড় পাকা দালান তৈরি করছেন। সেই পাকা দালানে আপনার ধরে নিছে যে, সরকার ধরে নিছে, ট্যাক্স অথরিটি ধরে নিছে যে আপনার এই বিল্ডিংটা 10 বছর লাস্টিং করবে, 10 বছর ট্যাক্সিং হবে। এই কারণে প্রতি বছর আপনি ধরেন 1 লাখ টাকা দিয়ে বিল্ডিং করলেন, আপনি প্রতি বছর 10,000 টাকা করে আপনার এই খরচ হিসেবে চার্জ করতে পারবেন। এইটাই হচ্ছে মূল কথা। তাহলে কি স্যার এরকম যদি 1 লাখ টাকা বিল্ডিং এর মূল্য হয়, আর আমি যদি 10 বছর 10% করে কমায় দেই, তাহলে তো একসময় তো বিল্ডিং এর মূল্যই থাকবে না। জিরো হয়ে যাবে, তখন তো আর চার্জ করতে পারবেন না। জি আচ্ছা, মূল বিষয়টা ছিল এটাই। এখানে বিভিন্ন ধরনের রেট দেয়া আছে, আমি আর সেই সবকটা রেট ধরে পড়লাম না, আমরা মূল টপিকটা নিয়ে আলোচনা করলাম। তারপরে অপচয়ের জন্য ভাতা, রেগুলার ভাতাটা আমরা একটু দেখব, সাধারণ অপচয় ভাতা, আর আপনাদের এই শীটগুলো আমরা যথারীতি দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এখানে সাধারণ অপচয় ভাতার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আমরা এখানে বিশেষ বিশেষ রেটগুলি একটু দেখব। যেমন পাকা ইমারত 10%, কারখানায় ব্যবহৃত ইমারত 20%, আসবাবপত্র সাজ সরঞ্জাম 10%। আপনারা যারা অ্যাকাউন্টসের সাথে জড়িত তারা নিশ্চয়ই জানেন, কিংবা আমরা যারা কনসালটেন্সির সাথে জড়িত তাদের এই বিষয়গুলো জানতে হবে। ধরেন আপনি যখন একটা অডিট রিপোর্ট দেখবেন, তখন যদি দেখেন ফিক্সড অ্যাসেট শিডিউলে গিয়ে যে তারা আসবাবপত্রের উপরে 15% চার্জ করেছে, তখন কি আপনার অডিট রিপোর্ট আবার রিভিউ করতে হবে না? মানে ট্যাক্সটা তো বেড়ে যাবে। তখন তো ট্যাক্স বেড়ে যাবে। আপনি 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 অডিট রিপোর্ট ধরেই কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন করবেন না, আপনার নিজের কিন্তু রিভিউ থাকতে হবে, পর্যালোচনা থাকতে হবে, তারা যে অডিট রিপোর্ট দিয়েছে ঠিক দিয়েছে কিনা। হ্যাঁ, এই 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 যে বিভিন্ন ধরনের স্ল্যাব আছে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স আছে, সেগুলোর সাথে আপনার ক্রস চেক করতে হবে। অডিট রিপোর্ট দিলেই চোখ বন্ধ করে কাজ করা যাবে না কিন্তু। হ্যাঁ, অডিট রিপোর্টে আপনার যদি কিছু দৃষ্টিগোচরে আসে, তখন তাদেরকে আবার কল করতে হবে যে আপনি এটা রিভিউ করে দেন। বিষয়গুলো হচ্ছে এরকম। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের রেট দেয়া আছে, আমরা রেটের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম না, কারণ এখানে যে 10%, 20%, 10%, এটাই বিভিন্ন ধরনের হার, আমরা মূল বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। হ্যাঁ, তারপরে আরো এক দুইটা বিষয় বলি, যেমন কম্পিউটার, জাস্ট প্রধান প্রধান ব্যাপারগুলি বলি। যদি সেটা যন্ত্রপাতি হয় 30% ডিপ্রিসিয়েশন চার্জ করা যায়। বাংলাদেশে প্রস্তুতকৃত যদি কোনো সফটওয়্যার থাকে, কম্পিউটার সফটওয়্যার, সেটা 50% চার্জ করা যায়। আমদানিকৃত সফটওয়্যারের উপরে 10% চার্জ করা যায়। এটাই ছিল এই যে বারবার যে আমরা পড়ছিলাম ডিপ্রিসিয়েশন শিডিউল বা বিশেষ অপচয় ভাতা, সেটাই ছিল মূল রেটগুলি। ঠিক আছে, আমরা মূল রেটগুলি দেখলাম। এখন আমরা একটু চলে যাচ্ছি আমাদের যে এক্সাম্পশন আছে সেই এক্সাম্পশনে, আর এই শীটগুলি যথারীতি আমরা পাঠিয়ে দিব, আপনারা একটু রিভিউ করবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের জন্য রেখেছিলাম, সেটা হচ্ছে আচ্ছা আমি একটু যাই হয়ে আসি। শুরুতেই আলোচনা করছিলাম, দেখাচ্ছিলাম, আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি ধারা 30।
তবু আপনাদের একটু এক নজরে দেখাচ্ছি অননুমোদনযোগ্য খরচ, এগুলি বেশিরভাগই আলোচনা হয়ে গেছে, ঠিক আছে, এগুলি বেশিরভাগই আলোচনা হয়ে গেছে। এরপরে আমি নিচের দিকে কিছু স্পেশাল আইটেম আপনার জন্য অ্যাড করেছি, আমি বিভিন্ন বই ঘেটে রিসার্চ করে এই বিষয়গুলি অ্যাড করেছি। এইগুলি আপনারা তথ্যতে পেয়েছেন, এইগুলি কিন্তু আপনারা পাননি, আমার জানা মতে ওইভাবে এগুলি ফোকাস হয়নি, বা ওইটা ওই লতে ওইভাবে আসে নাই। এখানেও প্রায় 34টা আইটেম আছে, যেটা এইটা আপনি মানে অ্যালাউ পাবেন না। যেমন শেয়ার, অবহার, সুনাম, অবলেখকের দোস্তরি, অবলোপন, যদি সেটা করেন তখন কিন্তু সেটা আপনার ডিসঅ্যালাউ হয়ে যাবে। নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত প্রচার, বিজ্ঞাপন, সেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। মূলধন জাতীয় ক্ষতি, সেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। করদাতার ব্যক্তিগত খরচ ডিসঅ্যালাউ হবে। ফটকা কারবারের লোকসান ডিসঅ্যালাউ হবে। আশিস স্যার আছেন তো না? হ্যাঁ আমি আছি। হ্যাঁ, প্যাটেন্ট বা কপিরাইটের ক্রয় মূল্য যদি থাকে ডিসঅ্যালাউ হবে। যেমন আপনি আইন ভঙ্গ করেছেন, জরিমানা দিয়েছেন, সেটা কিছুতেই কোম্পানির উপর যাবে না। তারপরে আয়কর, সেটা আছে, এটা যে আশিস স্যার হয়তো বলেছেন যে আয়করটা কিন্তু প্রফিট শেয়ারিং। তারপরে আয়কর সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, সম্ভাব্য দায়, বেআইনি মাল আমদানির আইন খরচ, আপনি কিন্তু সেটা অ্যালাউ পাবেন না। নববর্ষ, জন্মদিন, বিবাহ বার্ষিকীতে আপনি প্রদত্ত উপহার, দেখা গেল আপনি কোম্পানির পক্ষ থেকে কোনো বিয়েতে অ্যাটেন্ড করেছেন বা কোম্পানির পক্ষ থেকে কোনো স্টাফের জন্য চাঁদা দিয়েছেন, সেগুলি কিন্তু অ্যালাউ হবে না। অতীত লোকসান, বন্ধক সংক্রান্ত আইন খরচ, কোম্পানি অবসায়নের জন্য আইন খরচ, অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান, আয়কর সংক্রান্ত মামলার খরচ, মূলধন জাতীয় খরচ, প্রাথমিক খরচ আদি, জাহাজডুবির ফলে লোকসান, মূলধন হ্রাস বৃদ্ধির আইন খরচ, এই ধরনের প্রায় 34টা। তারপর দেখতে পাচ্ছি অংশীদারদের নিকট প্রাপ্য ঋণ, অফিস চলাকালীন কোনো তফসিল তছরূপ কোনো কর্তৃপক্ষ কর্তৃক, তারপর হচ্ছে সঞ্চিত তহবিলে স্থানান্তরিত অর্থ, এই ধরনের বিভিন্ন বিষয় আরো আছে যেগুলো আমি বা আমরা আপনাদের জন্য সংকলন করেছি ব্যাপারগুলি, আপনাদের মানে যেন কাজ করতে আপনাদের সহজ হয়। এই বিষয়গুলো ওইভাবে ডিরেক্টলি আপনি পাবেন না কোথাও। স্যার আপনারা কি মনে করছেন আপনাদের কাজে লাগবে? এখানে যে ক্লজগুলি দেওয়া হয়েছে, এই যে নিচে যে রাজু স্যারের যে ক্লজগুলি একসাথে সামারি করে দিছে, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি এই খরচগুলিকে আপনি করতে পারবেন না, এই যে এলাও হবে না। কিন্তু এই যে মূলধন জাতীয় ক্ষতি কিংবা মূলধন জাতীয় লাভ আপনি ব্যবসায়িক লাভ হিসাবে যোগ বিয়োগ করতে পারবেন না। এটা আপনি আদার কম্প্রিহেন্সিভ ইনকামের নামে হেড যেটা কিংবা সাব ক্লজ হয়, সেই ক্লসের মধ্যে আপনি এই আয় ক্ষতিগুলি এটা মানে ব্যবসায়িক খরচ হিসেবে কিন্তু চার্জ করতে পারেন। যে আপনার যে 30 ধারায় যে অনুমোদনযোগ্য খরচ, এই খরচগুলির মধ্যে এই জিনিসগুলি আপনি ঢুকাইতে পারবেন না। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি। আপনার যে বিজনেস ইনকামটা ক্লিয়ার ভাবে বার করার জন্য এই খরচগুলি আপনি আয়কর সঞ্চিতি বলতে কি বোঝাচ্ছে? আর এই যে প্রভিশন ফর ট্যাক্স শব্দটা আছে না, শব্দটা হচ্ছে এটা। ঠিক আছে স্যার, এটা ছিল আপনাদের জন্য আমাদের একটা স্পেশাল সংকলন। তারপরে আমরা চলে যাচ্ছি এক্সেমশন, সরি এটা না স্যার, একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। ধরেন আমাদের কোম্পানিতে 4000 শ্রমিক আছে, এখন ওদেরকে এবার সিজনে পিকনিকের জন্য নেওয়া হবে। এখন পিকনিকের জন্য কোম্পানি যে খরচ করবে এটা কি ইনকাম ট্যাক্সে রেয়াত হবে? না, নরমালি পাবে না। এটা অফিস এক্সপেন্স হিসেবে সাধারণত খরচ দেখায় দেয়। কথা বুঝতে পারছেন? অফিস এক্সপেন্স মিসেলেনিয়াস শব্দ ইউজ করলে স্যার পায় না, যে ট্যাক্সে মিসেলেনিয়াস বলতে কোনো শব্দ নাই। স্যার এখানে তালিকার মধ্যে দুটো শব্দ ছিল, সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এটা একটু বুঝাবেন। মানে আয়কর সঞ্চিতি হচ্ছে এটা, এগুলো আসলে ব্রিটিশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ব্রিটিশ একটা শব্দ আছে। মানে ব্রিটিশটা তো আমাদের অনেক কিছুই দিছে, ওই এরকম সঞ্চিতি শব্দটা তো হলো ভবিষ্যতে কোনো যদি আয়কর অতিরিক্ত কোনো আয়কর প্রভিশন আর কি, প্রভিশন। হ্যাঁ প্রভিশন, মানে ভবিষ্যতে যদি কোনো অতিরিক্ত তৈরি হয় সম্ভাব্য যে এই আয়কর, সেই অংশটাকেই সঞ্চিতি হিসাবে ট্রিট করা হয়। তাহলে এটা খরচ করে সঞ্চিতি প্রভিশন তহবিল তৈরি করতে খরচ দিতে হয়। তাহলে খরচ যদি বেশি শো করেন তাহলে কি হবে, আপনার ইনকাম কমবে। তো এই যে একটু ডিজেল আউট করলে ইনকামটা বাড়বে। কথাটা বুঝছেন? এই বিষয়টা আর কিছু না।
যাই হোক, এবার আমরা চলে আসছি অব্যাহতি ও ছাড়মূলক সুবিধাদি। কোম্পানির আমরা তো ব্যক্তি করদাতার অব্যাহতি সম্পর্কে আমাদের ধারণা আছে প্রচুর, তাই না? কোম্পানির অব্যাহতি সম্পর্কে আমাদের কি ধারণা আছে? আমরা কি একটু অংশগ্রহণ করব? কোম্পানির অব্যাহতি, কোম্পানি কি করলে ছাড় পাবে, কি সুবিধা আছে কোম্পানির ক্ষেত্রে? কাইন্ডলি যদি একটু শেয়ার করতেন, আপনারা যারা জানেন বা যারা অবগত আছেন। এ বিষয়ে স্পষ্ট ধারণা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সেই অব্যাহতিটা নিয়ে একটু আলোচনা করি। Okay. অব্যাহতিটা আছে হচ্ছে ধারা 44 থেকে শুরু। বলা হচ্ছে, অত্র অধ্যাদেশে যা কিছুই উল্লেখ থাকুক না কেন, ষষ্ঠ তফসিলের পার্ট এ এর বর্ণনা মোতাবেক যে কোনো আয় বা যে কোনো শ্রেণীভুক্ত আয় বা যে কোনো ব্যক্তি বা শ্রেণীভুক্ত ব্যক্তির আয় তফসিলে বর্ণিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা অনুসারে বাংলা অধ্যাদেশের আওতায় পরিশোধযোগ্য কর হতে অব্যাহতি প্রাপ্ত হবে এবং অধ্যাদেশের আওতায় মোট আয় গণনাকালে করযোগ্য আয়ের আওতা বহির্ভূত থাকবে। আচ্ছা, তার মানে ইনকাম ট্যাক্সের যে আমরা ম্যানুয়ালটা দেখি, একটা আইনের সাথে আরেকটা আইনের কিন্তু লিঙ্ক করা আছে বা সংযোগ সাধন করা আছে। আপনারা দেখেন এখানে আমরা পড়ছি ধারা 44, কিন্তু এর সাথে যুক্ত হয়েছে কি ষষ্ঠ তফসিল। তার মানে কি আমাকে ষষ্ঠ তফসিল জানতে হবে। একটু দেখি ষষ্ঠ তফসিলে, এই যে ষষ্ঠ তফসিল, তার মানে এই যে ষষ্ঠ তফসিলের আমাদের বিভিন্ন ব্যাপারগুলি জানতে হবে। আমরা ষষ্ঠ তফসিলে আসবো পরবর্তীতে। আমরা জাস্ট দেখে নিলাম যে ষষ্ঠ তফসিলে মোট আয়ের বহির্ভূতকরণ বা যেখানে ছাড়ের সুবিধাগুলি আছে এখানে বলা আছে বা দেয়া আছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা ব্যক্তির ব্যাপারগুলি জানি। এই অব্যাহতি, আচ্ছা আরেকটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে অব্যাহতির ব্যাপারগুলি দেখতে পাচ্ছেন, এই 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 চ্যাপ্টারটার মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল বিষয়টাও আছে, আবার কোম্পানির বিষয়টাও আছে। তা আমরা ইন্ডিভিজুয়াল বিষয়গুলিকে স্কিপ করব। আপনারা তো ইন্ডিভিজুয়াল বিষয়টা তো অন্তত জানেন, তাই না? জি। যেমন মোট আয় যদি তার মোট আয়ের 15 কি হয়, মোট আয় যদি 15 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে অনুমোদনযোগ্য অঙ্কের 15% সে রিবেট পাবে, বা তার ট্যাক্সেবল ইনকামের সে 25% সে বিনিয়োগ করতে পারবে, তাই তো? এই ব্যাপারগুলি তো আমাদের জানা। জি, ঠিক আছে। এই ইন্ডিভিজুয়াল বিষয়গুলো আমরা যাচ্ছি না। আচ্ছা, কোন শিল্প প্রতিষ্ঠানকে আয় হতে অব্যাহতি প্রদান। আমি যদি এক কথায় বলি, গভর্নমেন্ট কিছু বিশেষ অর্থনৈতিক অঞ্চল সিলেকশন করে রাখে। কিসের জন্য সিলেকশন করে রাখে? তা সেই অনুন্নত জায়গাটার যেন উন্নয়ন ঘটে বা তার লেস ডেভেলপমেন্ট যে এরিয়াগুলি আছে সেইটার ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট এই ধরনের কিছু পলিসি অ্যাপ্লাই করে থাকে। আশিস স্যার, জি, আপনি হয়তো এটাতে আরো ভালো বলতে পারেন, ওই যে গভর্নমেন্টের যে পলিসিটা বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানকে আয় হতে অব্যাহতি দেয়া কেন করে থাকে, আপনি তাই ভালো বলে থাকেন। স্যার, এটা কি কর অবকাশ, এটা কি কর অব্যাহতি? হ্যাঁ, অনেকটা এরকমই। অবকাশ শব্দটা কি, মানে ছাড় দেওয়া আর কি, অব্যাহতি ও ছাড় দেওয়া। এখন মূলত বিষয়টা হচ্ছে, একটা রাষ্ট্র যখন একটা ডেভেলপড কান্ট্রি কিংবা ডেভেলপিং কান্ট্রি যখন তার বিনিয়োগ পরিসীমা বাড়ানোর জন্য, তাদের নাগরিকের জীবনমান সুবিধা বাড়ানোর জন্য, জীবনমান বৃদ্ধি করার জন্য, জীবনমান বৃদ্ধি করার মানে সরকার কি বাসায় বাসায় যায় তো খাবার দাবার দিয়ে আসতে পারে না। সরকার কি করে? ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে। সেই পরিবেশে, ব্যবসা বান্ধব পরিবেশের মধ্যে প্রথম কি আছে? ইনফ্রাস্ট্রাকচার, তারপর ফুয়েল, ইলেকট্রিসিটি, এই এটসেট্রা এটসেট্রা, এবং তার ট্রান্সপোর্টেশন সুবিধা। এই 4-5টা জিনিস সুনিশ্চিতভাবে তৈরি করে, এবং করার পরে আর পরবর্তী আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ট্যাক্সেশন। এই সব কিছু বিষয়, একটা ফরেন ইনভেস্টর যখন আমাদের দেশে বিনিয়োগ করতে আসে তখন এই সমস্ত জিনিসগুলি অবজার্ভ করে, তারপরে তারা ট্যাক্সেশনের বিষয়টা দেখে যে আমাদের ট্যাক্স, আমার ইনকাম। কারণ সবাই চায় ম্যাক্সিমাম প্রফিট করতে, কেউ মিনিমাম প্রফিট করতে চায় না, সবাই ম্যাক্সিমাম প্রফিট করতে চায়। ম্যাক্সিমাম প্রফিট করতে যে একটা বড় বার্ডেন হচ্ছে প্রফিটের উপর ট্যাক্স, যেটা একজন ইনভেস্টর যখন দেখে যে এখানে ট্যাক্স রেট কত, আমাদের দেশে এই দেশে বিনিয়োগ করলে আমি ট্যাক্স ছাড় পাবো, এই ছাড়ের অংশগুলি যখন দেখে যে তারা ছাড়ের অংশগুলি যখন তারা দেখবে, তখন দেখবে যে এই এই দেশে বিনিয়োগ করা যায় কিনা। আর জীবনমান উন্নয়নের বিষয়টা আসে যখন আমরা বিনিয়োগ দেশে বৃদ্ধি পাবে,
তখন স্বভাবতই কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বৃদ্ধি পাইলে কি হবে যে আপনার এই জায়গায় এই এলাকার মানুষজনের জীবন মান উন্নয়ন হবে। কারণ আপনার যদি ভালো চাকরি থাকে আপনার ফ্যামিলি মেম্বাররা ভালো খেতে পারবে, ভালো শুইতে পারবে, ভালো বিনোদন পাবে। আর যদি আপনার ইনকাম যদি কম হয় তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের জীবন মান এত ডেভেলপড হবে না। এটাই তো স্বাভাবিক নাকি? জি। আচ্ছা, তো সরকার এই বিনিয়োগ বৃদ্ধির জন্য মূলত এই সমস্ত স্টেপগুলি নিছে। যখন কোনো একটা স্টেপ শেষ হয়ে যায় যে এই সময় এই পিরিয়ডের মধ্যে আপনি এই জায়গায় এত বিনিয়োগ যদি করেন, এই অঞ্চলগুলির বিভিন্নভাবে ভাগ করছে, সেটা হচ্ছে লেস, লিস্ট এবং ডেভেলপ। তো ডেভেলপ বলতে যে জিনিসটা বোঝায় যে সাধারণত ঢাকা, চিটাগাং বিভাগীয় শহর যেটা আছে তাদের আশেপাশে আমাদের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস এই সমস্ত সুযোগ সুবিধা আছে। একটু কম সুযোগ সুবিধা সম্পন্ন যে সমস্ত অঞ্চল, ধরেন আমার দেশের আমার এলাকার আমার যে এলাকা বাড়ি কিশোরগঞ্জ শহরে একটা শিল্প এলাকার মতো আছে, কিন্তু এটা আসলে ডিস্টেন্সের দূরত্বের কারণে হয়তো এটা এরকম ভাবে সুবিধাজনক নয়। সেই সমস্ত এলাকায় যাতে বিনিয়োগ করতে পারে লোকজন, যেন সবাই সে ঢাকা শহর কিংবা চিটাগাং কিংবা রাজশাহী, খুলনা এই সমস্ত বিভাগীয় শহরে ভিন্ন না করে। যদি আমার এলাকা আপনার হোম ডিস্ট্রিক্ট এলাকায় যদি একটা ইন্ডাস্ট্রি থাকে, সেই এলাকায় অন্তত 2000 লোক কিংবা 5000 লোক যদি কর্মসংস্থান থাকে, এই 5000 লোক কিন্তু ঢাকাতে আসবে না। ঢাকাকে মানে অস্বস্তিদায়ক পরিস্থিতি থেকে রক্ষা করা যাবে। এরকম ভাবে কিছু অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়। যদি আপনি ওই সমস্ত অঞ্চলগুলিতে যদি বিনিয়োগ করেন তাহলে আপনাকে কিছু ট্যাক্সের কিছু ছাড় দেওয়া হবে। তারপরে ধরেন রপ্তানি মানে আমাদের ফরেন রেমিটেন্স বাড়ানোর জন্য আমি রপ্তানি খাতে কিছু সুযোগ সুবিধা যদি বলি যে রপ্তানি খাতে আমি যদি রপ্তানি করি, আমি যদি ফরেন কারেন্সি ইম্পোর্ট করাই বাংলাদেশে, মানে ইনফ্লো করাই, ইম্পোর্ট না ইনফ্লো, মানে আমি এক্সপোর্ট করলেই তো আমাকে আমার ফরেন কারেন্সি বাংলাদেশে আসবে নাকি? বিষয়টা তো সেরকম। তো আমি যদি ফরেন কারেন্সি ইনফ্লো করানোর যদি কোনো স্টেপ, দ্যাট মিনস আমি এক্সপোর্ট করি, তাহলে হবে যে সরকার বলতেছে যে না আমি একটা, যেহেতু তুমি ফরেন কারেন্সি আছো তোমার আমি কিছু সাবসিডি ছাড় দেবো। সেই ছাড়গুলির মধ্যে অনেক রকমের ছাড় আছে। একটা হচ্ছে আপনি আরএমজির ক্ষেত্রে বোধহয় একটা স্পেশাল পার্সেন্টেজ গিফট রিওয়ার্ড হিসাবে দেয়। তারপরে আয় যা হবে, আপনার যদি আয় যদি 10 লাখ টাকা হয় তাহলে সরকার তখন বলবে যে ঠিক আছে তোমার 50% ইনকাম এক্সাম্পটেড, অথবা রিডিউসিং রেট ট্যাক্স, যে তোমার এই ট্যাক্সটা 32.5% না, এটা হবে 10% কিংবা 12%, অথবা যে ক্যাশ ইনসেনটিভ এর আওতায়। হ্যাঁ না একটা হলো ক্যাশ ইনসেন্টিভ, আর ট্যাক্সেশনের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনার ট্যাক্স অথরিটি ফেস লিমিটেড, হ্যাঁ তখন বলে যে আপনার ইনকাম এক্সাম্পটেড। আপনার এই যে ইনকাম এক্সাম্পটেড বললো যে আপনার ইনকাম করছেন, আপনাকে 50 টাকার উপর ট্যাক্স দিতে হবে, 50 টাকার উপর ট্যাক্স দিতে হবে না। ইনভেস্টররা বাংলাদেশে এসে ইনভেস্ট করতেছে, কারণ আমাদের লোকাল ইনভেস্টরদের যে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা হবে সেটা ফরেন ইনভেস্টমেন্টের হয়তো দেখা যাবে মাত্র 10 ভাগের 1 ভাগ। তাহলে তার ইন্ডাস্ট্রির সাইজটা হবে ছোট বাংলাদেশে। ফরেন ইনভেস্টরদেরকে যদি আহ্বানটা মূলত উদ্দেশ্য হচ্ছে ফরেন ইনভেস্টরদের আনা। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, না স্যারকে শুনতে পাচ্ছি না আমি। আশিস স্যার, আচ্ছা স্যার যেটা বলছিলেন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের যে সুবিধাটা দেওয়ার ব্যাপারে, ওই যে বিশেষ যে অঞ্চলটাকে বিশেষ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই অঞ্চলটাকে উন্নয়ন করার জন্য গভর্নমেন্ট কিছু সুবিধা দিয়ে থাকে, সেটাকে সাধারণত বিশেষ অঞ্চল বলে। যে যেমন যদি আপনি যদি ওইখানে বিনিয়োগ করেন তাহলে আপনি কর ছাড় পাবেন। এটার বিভিন্ন ধরনের রেশিও আছে বা অঞ্চল ভিত্তিক রেশিও আছে, সেই বিষয়গুলি আমরা দেখব। স্যার এটাই মানে
বলছিলেন এটার গুরুত্বটা বা এটার উদ্দেশ্যটা বলছিলেন, গভর্নমেন্টের কি উদ্দেশ্য। যেমন এখানে আছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যদি আপনি শিল্প স্থাপন করেন এবং বাণিজ্যিক উৎপাদন শুরু করেন, তখন যে ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানটি যে মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে সে মাসের আরম্ভ হতে পরবর্তী 9 বছরের জন্য, তার মানে তিনি কি পাবেন, সেই সুবিধাটুকু পাবেন, কর রেয়াত পাবেন। কোনো কোনো ক্ষেত্রে 12 বছরের জন্য, কোনো কোনো ক্ষেত্রে 9 বছরের জন্য, কোনো কোনো ক্ষেত্রে 5 বছরের জন্য এই সুবিধাগুলি পাবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন টাইম শিডিউল ভাগ করে দেওয়া আছে, এটা অনেক পুরাতন, কিন্তু এগুলি পর্যায়ক্রমেই আপডেট হয়েছে। আমরা সেই আপডেটগুলি দেখবো, আপডেশনগুলি দেখবো। যেমন এখানে আছে একই বিষয়, কোনোটায় যে অনন্য যদি থাকে, পরিশোধিত মূলধন যদি অনন্য 1 লক্ষ টাকা থাকে তাহলে এক ধরনের সুবিধা পাবে। তারপরে হচ্ছে আপনার যদি গ্যাজেটে বিজ্ঞপ্তি দ্বারা কোনো শ্রেণীভুক্ত শিল্প করা হয় তখন এক ধরনের সুবিধা পাবে। এই ধরনের সুবিধা সম্বলিত অঞ্চলে যদি আপনি বিনিয়োগ করেন তখন আপনি রিবেটের সুবিধাটুকু পেতে পারেন। এই ছিল হচ্ছে মানে কোম্পানির অবচয়ের যে বিভিন্ন কোম্পানির অব্যাহতি লাভের যে বিভিন্ন ধরনের সুযোগ সেইগুলি এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা যাই, এগুলি হচ্ছে এই কথাগুলি এই ইয়ারগুলি চেঞ্জ করে করে শুধু রিভিউ হয়েছে। এই যে কথাগুলি দেখতে পাচ্ছেন এই বিষয়গুলিকে দেখা গেল আগে দেখেছি আমরা, আমি দেখাই একটু হাইলাইটস করে দেখাই ব্যাপারগুলি। যেমন এই যে দেখেন, এই যে সাল তারিখ এটাকে রিভিউ করা হয়েছে। এই যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, মানে অর্থাৎ তারিখগুলি চেঞ্জ করা হয়েছে। এই যে এই কথাগুলি বারবার ঘুরে ফিরে আসে। এই কথাগুলি একই কথা যে আপনি যদি ওই অঞ্চলে বিনিয়োগ করেন প্রথম 12 বছরের জন্য এই সুবিধা পাবেন, পরবর্তী 9 বছরের জন্য এই সুবিধা পাবেন, পরবর্তী 5 বছরের জন্য এই সুবিধা পাবেন। এই কথাগুলি বারবার ঘুরে ফিরে আসে। আমরা একটু যাই দেখি। এছাড়া হ্যাঁ, যেমন পর্যটন শিল্পের জন্য কিছু বিশেষ অব্যাহতি। পর্যটন শিল্পের জন্য কি বলা হচ্ছে, এই আবার দেখেন একই রকম বিষয়, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি, এই যে একই রকম বিষয়, যদি আপনি 1 জানুয়ারি 1976 থেকে 30 জুন 1985 উভয় দিন সহ সময়ের আওতায় স্থাপিত পর্যটন শিল্পের আয় মুনাফা বা অর্জনকে নিম্ন বর্ণিত সময়ের জন্য এই অধ্যাদেশের আওতাধীনে প্রদেয় আয়কর হতে অব্যাহতি প্রদান করা হবে। তার মানে এই যে আগে আমরা দেখেছিলাম সময়টা, এই সময়টাকে ভাগ করে পর্যটন শিল্পের জন্য একই ব্যবস্থা করা হয়েছে। তার মানে পরবর্তী 12 বছরের জন্য আমরা উপরে দেখেছিলাম 12 বছরের জন্য, আমরা একটু হাইলাইটস করছি 5 বছরের জন্য। মানে এই অঞ্চলগুলিতে অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যদি আপনি প্রতিষ্ঠান করেন এবং বাণিজ্যিক উৎপাদন শুরু করেন পরবর্তী 12 বছর পর্যন্ত আপনি কর হতে অব্যাহতি পাবেন। এগুলো হচ্ছে শিল্পের ক্ষেত্রে এই সুবিধাগুলি। আবার দেখা যাচ্ছে যদি শিল্প প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা রাজশাহী শহরে এবং ওই সমস্ত শহরের পৌর এলাকার প্রান্তীয় সীমানার 15 মাইলের মধ্যে স্থাপিত হয় তবে ওই প্রতিষ্ঠানের বাণিজ্যিক সেবা শুরু তারিখ থেকে পরবর্তী 5 বছরের জন্য এই সুবিধাগুলি আপনারা পাবেন। আচ্ছা, এই যে আমি আরো হাইলাইটস করছি 5 বছরের জন্য। এগুলি ছিল হচ্ছে শিল্পের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কর অব্যাহতি বা কর অবকাশ জনিত বিভিন্ন ধরনের ল বা ক্লজ আমরা যেটাই বলি। একই বিষয় আসছে বারবার, জাস্ট শুধু রিভিউ করা অর্থাৎ অঞ্চলগুলি ভাগ করা। আমি এই মানে স্পেশাল ব্যাপারগুলো আপনাদের একটু ধরিয়ে দিচ্ছি, একই বিষয় আছে। আচ্ছা, এইটা দেখলে আমরা হয়তো সহজে বুঝে যাব। হ্যাঁ, এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে হয়তো সহজে একটু বুঝবো। কতিপয় সুনির্দিষ্ট ক্ষেত্রে নবশিল্প স্থাপনা ইত্যাদি স্থাপনের ক্ষেত্রে কর অব্যাহতি আমরা যে উপরে দেখেছিলাম, এত তারিখ থেকে এত সাল পর্যন্ত যদি থাকে তাহলে 12 বছর, এত থেকে এত তারিখ পর্যন্ত যদি থাকে তাহলে হচ্ছে 5 বছর, 9 বছর। এই বিষয়টায় আবার এই ক্লজটাকে রিভিউ করে বলেছে যে কতিপয় সুনির্দিষ্ট ক্ষেত্রে নবশিল্প স্থাপনা ইত্যাদি স্থাপনের ক্ষেত্রে কর অব্যাহতি, অর্থাৎ যারা ওই সময়টাতে শিল্প স্থাপন করেছে তাদের ফাইলও তো আপনি করতে পারেন না? সে পিছনের ফাইলকে আপনি পেতে পারেন না? হ্যালো,
আপনি পিছনের ফাইল পেতে পারেন, পেতে পারি। 10 বছর আগের মামলা কি আপনি পেতে পারেন না? হ্যাঁ হতে পারে। হ্যাঁ, তার মানে কি ওই আইনগুলিকে কিন্তু বিলুপ্ত করা হয়নি, কিন্তু আমাদের ওই আইনগুলি ক্লজগুলি আমাদের জানা থাকতে হবে। তবে ইনস্ট্যান্ট জানা না থাকলেও আপনার ধারণাটা থাকলে যে আমার এই জায়গায় এই আইনগুলি বলা আছে, এটা মনে রাখতে পারবেন। জি। আর আমি সরি, আসলে নেটের কানেকশন ডিসকানেক্ট হয়ে যাওয়াতে আমি হয়তো লাইনচ্যুত হয়ে গেছিলাম। এই আর কি। ঠিক আছে স্যার, আমাদের তাহলে স্যার সামারি আকারে মানে কোম্পানি আইনের যে বর্তমান অব্যাহতিগুলো একটু বলবেন, মানে বর্তমানে যেগুলো প্রচলন আছে। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি 2008 না? জি। 2008 আমরা যাই নিচে, বর্তমান অব্যাহতিগুলো আমরা একটু দেখব, নিচে আছে এই যে 19, এটা হয়তো এক্সটেনশন করা হয়েছে হয়তো, এই যে 46 বি। বি, তারপরে আমরা একটু যাই, এই যে দেখেন, হ্যালো, হ্যাঁ আমি হ্যাঁ, রাজন স্যার একটু উপরে যান। আর কি এই যে 46 বি, হ্যাঁ, এইগুলি আপনার এগুলি প্র্যাকটিসে পাবেন। এখানে বলা হয়েছে 11 থেকে জুলাই 11 থেকে 30 জুন 2019 উভয় দিন সময়ের আওতায় শিল্প প্রতিষ্ঠানগুলি 28 ধারার অধীনে আয় মুনাফা অর্জনের নিম্নবর্তী সময় হার সাপেক্ষে এই অধ্যাদেশের আওতায় পরিশোধিত আয়কর থেকে অব্যাহতি প্রদান করা হবে, যদি প্রতিষ্ঠানটি কোন কোন জায়গায় হয়: ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাঙ্গামাটি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলাতে স্থাপিত না হয়ে যদি ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগে স্থাপিত হয়, তাহলে ঢাকা বিভাগ সুবিধাগুলি তো আপনার একটু বেশি, খাগড়াছড়ি থেকে ঢাকাতে কিংবা চিটাগাঙে সুবিধা একটু বেশি। তাহলে বলা হয়েছে যে উৎপাদন শুরু হবার তারিখ হতে পরবর্তী 5 বছর পর্যন্ত প্রথম দ্বিতীয় বছরের জন্য 100% ছাড় দিছে, তৃতীয় বছরের জন্য 60, চতুর্থ বছরের জন্য আয়ের 40%, পঞ্চম বছরের জন্য আয়ের 20%, এভাবে আপনি ছাড় পাবেন। ঠিক আছে, আপনার যে আয় হবে তার থেকে প্রথম 2 বছর আপনি 100% করে আপনার কোনো ট্যাক্স আমরা শুরুতে পেয়েছিলাম যে একেবারে 12 বছরের জন্য, এটাই রিভিউ হয়ে প্রথম ও দ্বিতীয় বছরে চলে আসলো। মানে আপনার পিরিয়ড গুলি কমাচ্ছে, যেহেতু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে। তারপর তৃতীয় বছরে আপনার ইনকামের 60%, আপনার টোটাল যে নেট ইনকাম তার জন্য 60%, চতুর্থ বছরের জন্য 40%, পঞ্চম বছরের জন্য মাত্র 20%। 6 ইয়ার থেকে আপনি অ্যাজ ইউজুয়াল হয়ে যাবেন সবার মতো। তারপর রাজশাহী, খুলনা, সিলেট এই ক্লজগুলি হয়তো এই একটু লেস্ট, একটু কম সুবিধা সম্পন্ন এলাকায় লেস্ট এই ডিউরেশনটা একটু বাড়ায় দেওয়া হয়েছে, আরো কম সুবিধা সম্পন্ন জায়গায় আরেকটু বাড়ায় দেওয়া হয়েছে। বিষয়টা এগুলো এরকমই আর কি, যে খুলনা, সিলেট, বরিশাল বিভাগ সিটি কর্পোরেশন এলাকা বহির্ভূত স্থানে, মানে সিটি কর্পোরেশনের বাইরে থাকতে হবে এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার সমূহ স্থাপিত হয়ে থাকে, সেক্ষেত্রে বর্ণিত বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পরবর্তী 10 বছরের জন্য। দেখেন, আগেরটা ছিল 5 বছর, এখন হয়েছে কি যে এই সমস্ত রিমোট এরিয়া যেগুলিকে বলি আমরা, সেই সমস্ত এলাকায় পরবর্তী 10 বছরের জন্য। এই কারণে প্রাণ দেখবেন তার জুসের ফ্যাক্টরি নিয়ে দ্বারা করাইছে আপনার ওই কি বলে, আর আলাদা ইউনিট তৈরি করে জুসের ফ্যাক্টরি নিয়ে রাজশাহী বসাইছে। ওই জায়গায় পাবে রিমোট এরিয়া, ট্যাক্সের হারও কমবে, তারা ম্যাক্সিমাম প্রফিট করার চেষ্টা করবে, মানে ট্যাক্স মিনিমাম করার জন্য তাদের এই প্রচেষ্টাগুলি থাকে। ঠিক আছে, হ্যালো, জি। আচ্ছা। তবে শর্ত থাকে যে এই যে বিভিন্ন রকমের শর্ত দিয়ে রাখছে আবার কিছু, যেমন এখানে কিছু কিছু ফ্যাক্টরির কথা বলা হয়েছে, যেমন কি বলছে যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট শিল্প, রেডিও ফার্মাসিউটিক্যাল বলতে আমরা যে এক্সরে এই জাতীয় শিল্প বোঝায় অটোমোবাইল প্রস্তুতকারী ব্যারিয়ার, কন্ট্রাসেপটিভ ও রাবার কি ইনগ্রেডিয়েন্ট শিল্পটা কি? ইনগ্রেডিয়েন্ট শব্দ হলো উপাদান, ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট মানে এই ফার্মাসিউটিক্যালস এর জন্য যে কেমিক্যাল গুলি দরকার পড়ে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল, এদের যে কেমিক্যাল গুলি দরকার পড়ে সেই কেমিক্যাল গুলি এই ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট শব্দ হলো উপাদান, যে কেমিক্যাল আর সোজা কথা, যে একটা ফার্মাসিউটিক্যাল ওষুধগুলি তৈরি করতে যে উপাদানগুলি লাগে সেই উপাদানগুলি এবং রেডিও ফার্মাসিউটিক্যাল শিল্প, রেডিও ফার্মাসিউটিক্যাল শিল্প বলতে বুঝি যে আমরা যে ধরেন এই যে কেমোথেরাপি দেওয়ার জন্য যে কেমিক্যাল। ঠিক আছে, হ্যালো, জি, এক্সরে করতে গেলে কিংবা এইগুলো কিছু রকমের একটা জেল মাখে শরীরে, তারপরে এই যে আল্ট্রাসাউন্ড করতে গেলে জেল মাখে, এই জেলগুলি তৈরি যদি কোনো ফ্যাক্টরি তৈরি হয় তারা এই সুবিধাগুলির আওতায় আসবে। তারপরে ব্যারিয়ার, কন্টেস্ট, রাবার, ল্যাটেক্স, এগুলি হচ্ছে বোধহয় এই যে রাবার ইন্ডাস্ট্রি সংক্রান্ত বিষয়গুলি। বেসিক কেমিক্যাল বা ডাই কেমিক্যালস
এই যে গার্মেন্টসের যে রঙের রংগুলি তৈরি করে, এইগুলো ম্যাক্সিমাম বিদেশ থেকে ইম্পোর্ট করে। এটা বাংলাদেশে বলছে যে আপনি এরকম সুবিধা পাবেন, এই কালারগুলি এই জিনিসগুলি যদি বাংলাদেশে উৎপাদন করেন। তারপর ইলেকট্রনিক শিল্পের মূল উপাদান, অর্থাৎ ইলেকট্রনিক শিল্পের মূল উপাদান একটা হচ্ছে অ্যাসেম্বলিং করা, বাইরের থেকে যন্ত্রপাতি এনে জোড়াতালি দিলেন, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। আরেকটা হচ্ছে আপনি জিনিসটাই তৈরি করলেন, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্টিগ্রেটর সার্কিট, এগুলি তৈরি করলেন। তাহলে একটা হচ্ছে র মেটেরিয়াল তৈরি করা, আর একটা হলো অ্যাসেম্বলিং এর জন্য বলে নাই, বলছে আপনি র মেটেরিয়াল ইন্ডাস্ট্রিগুলি তৈরি করেন। তারপর বাইসাইকেল, বাংলাদেশের বাইসাইকেল বিদেশের বিভিন্ন দেশের রপ্তানি হচ্ছে, এই কারণে বাইসাইকেল ইন্ডাস্ট্রি করে দিচ্ছে। বায়ো ফার্টিলাইজার মানে এই যে এই জৈব সার বলে যেটা, সেগুলি, বায়োটেকনোলজি, এরকম বায়োটেকনোলজি। তারপরে বয়লার্স, অটোমেটিক হাইব্রিড হপমেন কিন, টানেল কিন টেকনোলজিতে প্রস্তুতকৃত ইট, মানে অত্যাধুনিক প্রযুক্তি, হাইব্রিড অত্যাধুনিক প্রযুক্তিতে ইট যেগুলি তৈরি করে, সিমেন্টের ইট কিছু দেখবেন পাবেন আপনারা। তারপর কম্প্রেসার, যেগুলো এসি এবং ফ্রিজের মধ্যে লাগে। কম্পিউটার হার্ডওয়্যার, এনার্জি ইফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স। এনার্জি ইফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স বলতে যে সমস্ত ধরেন আমরা এনার্জি সেভিংস বাল্ব, এটা হলো এনার্জি ইফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স। তারপর ইনসেকটিসাইড বা পেস্টিসাইড, ইনসেকটিসাইড হলো কৃষি কীটনাশক, আর পেস্টিসাইড হলো বালাইনাশক। এই জিনিসটা খেয়াল রাখবেন যে দুই জিনিস কিন্তু, এই যে কীটনাশক দিয়ে পোকা মারে, আর পেস্টিসাইড দিয়ে আপনার এই যে কৃষি পণ্যে আপনার করে, এই যে রোগ বালাই যেগুলো আছে, ওই বালাই নাশকটাকে বলা হয় পেস্টিসাইড। পেট্রোকেমিক্যালস, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে যে কেমিক্যালস গুলি তৈরি হয়, সেই কেমিক্যালসের মধ্যে আমি জুতার কালি, একটা সিম্পলি আমি একটা উদাহরণ দিলাম, জুতার কালি, এটা হলো পেট্রোকেমিক্যালস। তারপরে ন্যাপথালিন, এগুলি। তারপর ফার্মাসিউটিক্যালস, স্থানীয় উৎপাদিত ফল, তরকারি প্রক্রিয়াকরণ, যদি কোনো মানে যে হিমাগার যেটাকে বলা হয়, প্রক্রিয়াকরণ, এটা হিমাগার, কিংবা আপনি যদি কোনো ফলের জুস বানান, এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলি। তেজস্ক্রিয়, প্রযুক্তি ভিত্তিক শিল্প, অর্থাৎ পলিমার এর মান ক্ষয় সংক্রান্ত উন্নয়ন কার্য, অথবা খাদ্য সংক্রান্ত অথবা চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি, জীবাণু ধ্বংস, এই জাতীয়। টেক্সটাইল মেশিনারি, টিস্যু গ্রাফটিংটা বোধহয় আপনারা জানেন, এই যে গাছের চারা, গাছের আরেকটা ডাল থেকে চারা তৈরি করে, এইগুলি টিস্যু গ্রাফটিং বলে। টায়ার প্রস্তুতকারী কারখানা, দেখেন আপনি টায়ারের জন্য বিদেশ থেকে প্রচুর টাকা বার হয়ে যায় বাংলাদেশ থেকে, কারণ যত চাকা ঘুরবে তত টায়ার ক্ষয়প্রাপ্ত হবে, এই কারণে প্রচুর টায়ার আনতে হয়। এই টায়ারগুলি বাংলাদেশে তৈরি করার জন্য, উৎসাহিত করার জন্য এই টায়ার প্রস্তুতকারী কারখানা তৈরি করার ব্যবস্থা করছে। তারপর শিল্প প্রতিষ্ঠানের প্রযোজ্য অন্য যে কোনো ক্যাটাগরি সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন যোগে নির্ধারণ করা হবে। তারপরে বলা হয়েছে উপধারা 3, এই যে ধারায় 2 ধারায় যা বলছে, এই যে একটু আগে যা পড়ছি, অত্র স্থাপনা সামগ্রী শিল্প প্রতিষ্ঠানে আওতাভুক্ত হবে না। এখানে বলা হয়েছে যে উপধারা 2-এ যে বিধানেই থাকুক না কেন, অত্র ধারার উদ্দেশ্য পূরণ করবে কোনো বিদ্যমান স্থাপনার সম্প্রসারণ শিল্প প্রতিষ্ঠানে আওতাভুক্ত। এই যে ট্যাক্সের সুবিধাটা, এটা কিন্তু আপনার একটা এক্সিস্টিং ইন্ডাস্ট্রি আছে, আপনি এটা এক্সটেনশন করবেন, ওই এক্সটেনশন কিন্তু এই আওতাভুক্ত আসবে না। আপনার ফ্রেশ হতে হবে, একদম ফ্রেশ ইনভেস্টমেন্ট হতে হবে, এবং ফ্রেশ ভাবে জিনিসটা আসতে হবে। তারপরে এর অধীনে বর্ণিত অব্যাহতি প্রয়োগযোগ্য, এই জিনিসগুলি আসলে ডিসকাশন, আপনারা এই জিনিসগুলি একটু নিজেরা পড়লে হয়তো জিনিসটা ভালো বুঝবেন কিংবা করবেন। তারপর রাজন স্যার কি আপনি পাঠিয়ে দিব, আমরা মেজর টপিকগুলি নিয়ে আমরা আলোচনা করছি। এক একটা লাইন তো আসলে অনেক ব্যাপক থাকে আলোচনা, আমরা মেজর যে ব্যাপারগুলি আছে, আর পাশাপাশি আপনাদের জন্য সবকটা বিষয় আমরা পাঠিয়ে দিব আর কি। আমরা দেখছি আরো কিছু আছে কিনা স্পেশালি এটার মধ্যে। এই যে 19 সালের এই যে বৌদ্ধ অবকাঠামো আমরা দেখতে পাচ্ছি 46C অলরেডি আলোচনা হয়েছে। স্যার বলেছেন যে বিভিন্ন ধরনের যে অবকাঠামোগত সুবিধা এখন করা আছে 10 বছরের জন্য। এটা হচ্ছে আপনার ভৌত অবকাঠামোগত সুবিধা বলতে বোঝাবে, সেটা কিন্তু আরেকটা ডিফারেন্ট ব্যাপার। গভীর সমুদ্র বন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, ফ্লাইওভার, গ্যাস পাইপলাইন, হাইটেক পার্ক, ইনফরমেশন ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি ভিলেজ, এই ধরনের সফটওয়্যার টেকনোলজি জোন, হ্যাঁ সফটওয়্যার টেকনোলজি, এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। মনোরেল, তরলায়িত প্রাকৃতিক গ্যাস, এলএনজি, সিএনজি, এলএনজি, টার্মিনাল সরবরাহ লাইন, র্যাপিড ট্রানজিট, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো হচ্ছে নতুন বা এগুলি আপনারা কিন্তু এতে পাবেন। হ্যাঁ,
তো এইগুলি ছিল আমরা। এইগুলো আসলে বেসিক্যালি এই যে ধারাটা দেওয়া হয়েছে এটা আসলে এই যে বড় বড় যে আমাদের মেগা প্রজেক্ট গুলিকে ট্যাক্স অব্যাহতি দেওয়ার জন্য, কারণ এটা তো বিশাল বিনিয়োগের ব্যাপার। একটা মেট্রো রেল করতে গেলে 20,000 22,000 কোটি টাকা, এত টাকা তো আমাদের বাংলাদেশে কোনো কোম্পানি বিনিয়োগ করতে পারবে না। এই সমস্ত কিন্তু বিদেশি রাখা ফরেন হয়েছে, কেউ যদি এরকম হ্যাঁ, ইচ্ছা রাখে তখন হয়তো সেটা দেশের কল্যাণ হবে। অথবা সে যদি পার্ট ইনভেস্ট করে তার সেই ক্ষেত্রে পার্টের বেনিফিট পাবে, সেই কারণে এই জিনিসগুলি রাখা হয়েছে আর কি। মানে এই মেজর মেজর ব্যাপারগুলির মধ্যে ছিল, এই ছিল আমাদের অব্যাহতির ব্যাপারগুলি ছিল। তারপরে আপনারা একটু স্টাডি করবেন, তারপর যদি আপনারা অব্যাহতির বিষয়গুলি আসলে সত্যি কথা বলতে কি, এটা হচ্ছে আপনাদের একান্তই ব্যক্তিগতভাবে পড়াশোনা করতে হবে আপনাদের নিজের একটু জানার জন্য। আহ, অব্যাহতি সম্পর্কে তো ওভারঅল আমি যে জিনিসটা বললাম যে আপনাকে কিছু কিছু জায়গায় সরকারের বিনিয়োগ সুবিধা মাস্টার প্ল্যান থাকে, 25 বছর 20 বছর 15 বছর মেয়াদি যে প্ল্যানগুলি থাকে, ওই প্ল্যানের মধ্যে আমাদের জীবন মান মূলত উদ্দেশ্যই থাকে আমাদের জীবন মান উন্নয়নের জন্য কাজগুলি করা। এই জীবন মান উন্নয়নের জন্য মানে কর্মসংস্থান তৈরি করা, বড় বড় কর্মসংস্থান তৈরি করা। কারণ আমাদের দেশে একটা বিনিয়োগের একটা বড় সুবিধা হচ্ছে আমাদের দেশে লেবার কস্ট খুব কম, যেটা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনেক অনেক কম। তো যদিও কিছু সমস্যা আছে, কিন্তু তারপরও এই লেবার কস্ট কমের জন্যই মূলত একটা হ্যান্ডিক্রাফটের ক্ষেত্রে দেখা যায় যে আপনার র মেটেরিয়ালের প্রাইস হচ্ছে 10 টাকা, কিন্তু এটার মজুরি যাচ্ছে 90 টাকা। তো এই জাতীয় ক্ষেত্রে যদি পেমেন্টটা ডলারে হয় তাহলে বিশাল পরিমাণ অ্যামাউন্ট যাবে, কারণ ইফিসিয়েন্সির ক্ষেত্রে একটু ডিফার করে, কিন্তু কতটুকু ডিফার করে সেটা তো 1:5 হইতে পারে না। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত ওই যে যেহেতু আমাদের দেশে আগ্রহী একমাত্র কারণ আগে ছিল পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এখন পলিটিক্যাল স্টেবিলিটি কিছুটা আসছে। আর এই যে জ্যাম জুম বিভিন্ন রকমের যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলাই এই বিনিয়োগ সুবিধাটা যখনই করতে পারবে তখনই কিন্তু একটা দেশের সামগ্রিক উন্নয়ন হবে। আর এই ক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের জন্য যে সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, সেই পদ্ধতিগুলোর মধ্যে পিপিপি নামে একটা পদ্ধতি আছে, পাবলিক প্রাইভেট পার্টিসিপেন্ট, এরকম একটা অপশন আছে। এই অপশনগুলি দেওয়ার এই যে আপনি একটু আগে দেখছেন যে 46-এর বি কিংবা সি ধারাতে যে জিনিসটা দেখলেন যে হেভি ইন্ডাস্ট্রিগুলিকে দিছে, হেভি হেভি ইনভেস্টমেন্ট, সেটার মধ্যে কি আছে মেট্রো রেল, তারপরে কি ট্রানজিট না সরি মেট্রো রেল ট্রানশিপ, সরি আরেকটা কি এই যে উপর দিয়ে রাস্তা তৈরি হইতেছে এই এরকম, তারপরে মনোরেল, পাতাল রেল, তারপরে এই এনার্জি এনার্জি এই যে নবায়নযোগ্য জ্বালানি কিংবা এই যে এলএনজি টার্মিনাল। এই এলএনজি টার্মিনালটা তো অনেক বড় একটা ফ্যাক্টর, কারণ সরকারের যে ডিটারমিনের আছে যে প্ল্যান যেটা আছে প্ল্যানের মধ্যে দেখতে পাইছে গবেষণা যে বাংলাদেশে তেমন পরিমাণ আর যে টেম্পোরারি যে পোর্শনটা করা হচ্ছে সাগরের উপরে তেমন পরিমাণ গ্যাস নাই। তাহলে আমাদের জ্বালানি নিরাপত্তা একটা বিষয় আছে, দেখবেন যে জ্বালানি নিরাপত্তা নিয়ে ব্যাপক ডিসকাশন হয়। জ্বালানি নিরাপত্তা আপনার উৎপাদন কন্টিনিউশন রাখার জন্য জ্বালানি নিরাপত্তা অবশ্যই অবশ্যই একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জ্বালানি নিয়ে কিন্তু বিশাল পরিমাণ যুদ্ধ বিগ্রহ হয়ে যাচ্ছে, মিডিল ইস্টের যে যুদ্ধ, সাদ্দামের পতন, এইগুলো কিন্তু জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানির জন্যই কিন্তু এই এই সমস্যাগুলি হয়েছে। তো এই সমস্ত হেভি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সরকার একটু স্পেশাল ভাবে তাদেরকে ছাড় দিচ্ছে, না হলে এই ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। আর সরকারের দ্বারা এককভাবে এত বড় একটা প্রজেক্ট করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদের দেশে যেহেতু ট্যাক্স, আমাদের দেশে না ওয়ার্ল্ড ওয়াইডই ট্যাক্স ইভাশন এর একটা কমন টেন্ডেন্সি আছে। এটা আপনার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে দেখা গেছে যে তার 10 বছরের ফাইল পেন্ডিং ট্যাক্সের, এরকম সারা পৃথিবীব্যাপী এই সমস্যাটা আছে। এই কারণে আমাদের ট্যাক্স অথরিটি তাদের ডিসিটি জয়েন্ট কমিশনার কিংবা কমিশনারদেরকে বিভিন্ন সময় ইংল্যান্ড, আমেরিকা এবং বিভিন্ন রাষ্ট্রে পাড়া জার্মানি এদেরকে পাঠানো হয় এই ট্যাক্সের উপরে, ট্যাক্স ইভাশন অ্যাভয়েডেন্স এগুলির উপরে ট্রেনিং দেওয়ার জন্য, যে ওরা যেন এই ফাঁকফুকুগুলি ধরতে পারে। এই হচ্ছে মূলত বিষয়। আর সরকার আরো কিছু কিছু যে আমাদের যে সমবায় সমিতি, ক্ষুদ্র ঋণ, এই জাতীয় কিছু কিছু শিল্পরে ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যে আমাদের যাতে এই সমবায় সমিতির মাধ্যমে যে আয় কিংবা হয় এগুলোর অব্যাহতি দেওয়া হয়েছে, এই কারণে যে যাতে আমাদের অতিরিক্ত ট্যাক্স আমাদের কৃষক কুল কিংবা দরিদ্র জনগোষ্ঠীর উপর চাপ না আসে। এই সমস্ত কারণে মূলত আপনার এই অব্যাহতিগুলি প্রয়োগ করা হয়েছে। এই যে সমবায় সমিতির ক্ষেত্রে 47 একটা স্পেশাল ধারা করে দিচ্ছে, এই ধারাগুলির মধ্যে এই জিনিসগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলির আপনি ডিটেলস একটু একটু পড়লেই আপনার জিনিসগুলি বুঝবেন। ঠিক আছে?
স্যার আপনাদের কি কারো কোনো শেয়ারিং আছে স্যার আজকের ক্লাসের ব্যাপারে? আজকের আলোচনা না। খুবই কি বোর লাগছে বা খুবই কি মানে খুবই কমপ্লেক্স মনে হচ্ছে কি স্যার? আপনাদের একটু শুনতে চাচ্ছিলাম স্যার। না না, কোনো না কমপ্লেক্স স্যার, ভালোই মনে হচ্ছে। ঠিক লাগতেছে স্যার। আশিস স্যারের কাছে একটা প্রশ্ন ছিল জি হ্যাঁ নিশ্চয়ই। স্যার। এটা এই যে গতকালের প্রশ্নের ধারাবাহিকতা আবারও বলতেছি, মানে এক মালিকানা কোম্পানি গঠন করতে যায় কোনো ব্যক্তি যদি তার বার্ষিক টার্নওভার 2 কোটি টাকার উপরে আছে এবং তার মূলধন 25 লক্ষ টাকার উপরে আছে, তারপরেও যদি এখন যদি নতুন তার কোম্পানি করতে যাওয়া হয়, তাহলে কি অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, এটা যদি ভাই প্র্যাকটিক্যাল অনলাইনের প্র্যাকটিসটা তো এখনো আসলে রেজিস্টার জয়েন্ট স্টক নিয়ে কিন্তু সত্যি কথা বলতে কি আমরা এখনো কোনো কাজ করি নাই, আমি করি না ব্যক্তিগতভাবে। এটা যদি কোনো কাজ আসে তাহলে আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা কাজ করে, আমাদের বন্ধু বান্ধব আছে যে যারা অনেকেই সরাসরি আয়কর পেশার সাথে যুক্ত, যারা রেজিস্টার জয়েন্ট স্টকের সাথে, তাদের মাধ্যমে আমরা এটাই কাজটা মানে করাই। প্র্যাকটিক্যালটা জানা হ্যাঁ। আছে কিনা এটা। না না, প্র্যাকটিক্যালটা তো আসলে রেজিস্টার সব সেক্টরের কাজ তো সবাই একসাথে করে না। কেউ হয়তো শুধু ভ্যাটের অংশটুকুই করে, কেউ হয়তো ইনকাম ট্যাক্স করে, কেউ হয়তো যারা একটু ওভার স্মার্ট, যারা একটু বেশি জানেন তারা ট্যাক্স এবং ভ্যাট দুইটাই করে। আমরাও চেষ্টা করতেছি সামনে ভ্যাটের কাজগুলি করার জন্য। আমরাও আমাদেরও তো একটা কারণ একটা তো এই যে ভ্যাট কি বলে, আমরা আয়কর আইনজীবী এরকম এরকম ভাবে ভ্যাট আইনজীবী হিসেবেও নিবন্ধিত হতে হয়। তার জন্য আমরাও চেষ্টায় আছি যে আমরা নিবন্ধিত হলে পরেই প্র্যাকটিসটা শুরু করার চিন্তা ভাবনা আছে। এই হচ্ছে মূলত বিষয়। ঠিক এরকম রেজিস্টার অফ জয়েন্ট স্টকে কিছু এক্সপার্ট লোক আছেন যারা এই কাজগুলি করতে করতে অভ্যস্ত। হয়তো আমরা করলে পারবো, না পারার কিছু নাই। আইনগুলি যেহেতু কম বেশ আমরা জানি, কোম্পানি আইনের তো আসলে বিশেষ যে কয়টা ক্লজ আছে, এই ক্লজ তো বেশি না, 404টা ক্লজ। আর শিডিউল বোধহয় আছে 12টা, 12টা নাকি কয়টা শিডিউল আছে। আমি যখন আইসিএমএ তে পড়াশোনা করছি তখন এই 370টার মতোই ক্লজ আমি মুখস্থ করছিলাম, কারণ কোম্পানি এটা খুব ভালো জানতাম এক সময়। এটা 2003-4 এর ঘটনা, আর এখন 2020, আসলে এতভাবে আর প্র্যাকটিস হয় না। এই কারণে হয়তো। আর রেজিস্টার অফ জয়েন্ট স্টকের বিষয়গুলি আসলে এমন কঠিন কিছু না, ভেরি সিম্পল। কিন্তু হয়তো একটু প্র্যাকটিস করলেই হয়তো জিনিসটা জানবেন এবং বুঝবেন আপনারা। ঠিক আছে। জি আর এই নিবন্ধনের বিষয়টা হচ্ছে আপনার আইনের ক্লজগুলি, যে ক্লজগুলি দেওয়া আছে এই ক্লজগুলি ফুলফিল করলে, আর বাকিটা হচ্ছে এই লেখা কিংবা ইয়ে করে ইমপ্লিমেন্ট করা। আপনি আইনগুলি জানলে আপনার ইমপ্লিমেন্ট করতে খুব একটা সময় লাগবে না। জি ঠিক আছে স্যার। কারণ আপনি জানেন একটা মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন হবে, একটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন হবে, তারপরে এই টার্নওভারগুলি থাকতে হবে, লাস্ট রিটার্ন রিপোর্ট এইরকম থাকতে হবে। কারণ এটা তো ইভিডেন্স আপনাকে দিতে হবে যে আপনার লাস্ট স্যারকে অবগতির জন্য বলছি, আমরা এই ব্যাপারগুলি সামনের ক্লাসে যুক্ত করব। মেমোরেন্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আপনারা যেন আরো ডিটেইল বুঝতে পারেন, আমরা যুক্ত করব আশা রাখছি। জি স্যার সামনের আমাদের এই শিডিউলটা কেমন হবে? 2 দিন তো আমাদের আইন নিয়ে আলোচনা হচ্ছে। জি জি জি। থার্ড ডে কি হবে? হ্যাঁ, থার্ড হচ্ছে টিডিএস বিডিএস নিয়ে আলোচনা করবো। তারপর দাঁড়ান একটু আমি দেখছি। তারপরে হচ্ছে চলে যাবে হয়তো কস্ট অফ গুডস সোল্ডের দিকে। তারপরে হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স থাকবে। তারপরে থাকবে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, ট্রেডিং অ্যাকাউন্টস পর্যালোচনা, তারপরে থার্ড ডে পেনাল্টি। হ্যাঁ, এই দিনে বিষয়গুলো চলে আসবে। তৃতীয় দিনে আপনার প্রথম হাফ এন আওয়ার কিংবা 45-1 আওয়ারের মধ্যে আপনার ওই ডিসকাশন গুলো হয়ে যাবে। এটা এমন কঠিন কিছু না। এই জিনিসগুলো তো আমরা তো যে জিনিসগুলি এই যে আপনার 30 ধারায় যে সমস্ত বিষয়গুলি বলা আছে কিংবা 29 ধারায় সেই যে সমস্ত বিষয়গুলি বলা আছে, এগুলো কত পার্সেন্ট হিসেবে কাটতে হয়, এটা একটা সামারি শিডিউল চার্ট দেওয়া হবে, যেটা হয়তো উইদিন 5 to 10 মিনিটসে শেষ হয়ে যাবে। হয়তো আইটেম কোয়ান্টিটি বেশি, কিন্তু ভিতরে আসলে কি বলে। তারপর আমরা আগামী ক্লাসে ট্রেডিং অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড, 6 শিডিউলের টুকটাক বিভিন্ন বিষয়, ইম্পোজিশন অফ পেনাল্টি, তারপরে যে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন, হ্যাঁ, টিডিএস বিডিএস, এই বিষয়গুলো চলে আসবে। অর্থাৎ প্র্যাকটিক্যালের অংশ আগামী ক্লাস থেকে চলে আসবে। আগামী ক্লাস তো স্যার খেয়াল আছে নিশ্চয়ই, 24 তারিখ আগামী বুধবার, মঙ্গলবার। হ্যাঁ 24 তারিখ বুধবার সম্ভবত। 24 বুধবার। জি জি জি। আচ্ছা, বুধবার। ঠিক আছে। জি। স্যার আসলে আমাদের যে সামনের ক্লাসে যে কোয়ান্টিটি আছে, হয়তো কোয়ান্টিটি, কিন্তু আসলে এত সময় লাগবে না, এগুলো খুব অল্প সময় নেবে কাজটা শেষ। স্যার প্র্যাকটিক্যালি আমরা নেক্সট দুটা ক্লাস কি প্র্যাকটিক্যালি হবে? ওই যে আমাদের মানে রিটার্ন নেক্সট 3টা ক্লাসে স্যার প্র্যাকটিক্যাল চলে আসবে।
প্র্যাকটিক্যাল, ফুললি প্র্যাকটিক্যাল পাবেন। হ্যাঁ, বা প্রাথমিক পর্যায়ে হয়তো কিছু যে তত্ত্বীয় আলোচনার পরেই আমরা স্যার কস্ট অফ গুডস সোল্ডে চলে যাব, তারপরে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নে চলে যাব, তারপরে ট্রেডিং অ্যাকাউন্টসে চলে যাব, প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো চলে আসবে স্যার। স্যার আরেকটা জিনিস হলো যে এই যে আমাদের কোম্পানি অ্যাট এ গ্ল্যান্স কোম্পানি এইটা আমাদের কোম্পানি অ্যাক্ট কিংবা